আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম যে ইলেকট্রিক গ্রেডিয়েন্ট এবং থার্মাল গ্রেডিয়েন্ট নিয়ে আলাদা আলাদা দুইটা ক্লাসে আলোচনা করব। তো আমাদের এখনকার যে ক্লাসটা নিয়ে আসলাম তোমাদের সামনে, এই ক্লাসে আলোচনার বিষয় ইলেকট্রিক গ্রেডিয়েন্ট পদ্ধতি প্রয়োগ করে তোমার হচ্ছে যে মাটির স্টেবিলাইজেশন, বা এক কথায় এটা তো আসলে সরাসরি মাটির স্টেবিলাইজেশনের প্রকারভেদ না, এটার মাধ্যমে কি করা হয় যে পানি নিষ্কাশন করা হয়। অর্থাৎ আমরা বলতে পারি ইলেকট্রিক গ্রেডিয়েন্ট পদ্ধতি প্রয়োগ করে মাটির ভিতরকার পানি নিষ্কাশন পদ্ধতি, তাই না? তো আসলে ইলেকট্রিক গ্রেডিয়েন্ট পদ্ধতিতে কি ঘটনা ঘটে থাকে, ঠিক আছে, এবং কোথায় কোথায় ব্যবহৃত হয় এবং এই প্রসেসটার আসলে মেকানিজমটা কি সেটা সম্পর্কে আমরা এই ক্লাসে জানার চেষ্টা করব। তো প্রথমত, এটা আসলে কোন ধরনের মাটিতে কাজ করে থাকে? এটা এমন ধরনের মাটি যে মাটিতে ভেদ্যতার গুণাঙ্ক যদি অনেক কম হয়, অর্থাৎ কি যদি পারমিয়াবিলিটি অনেক কম হয়, ঠিক আছে, সরি, এই এই মাটিতে যদি পারমিয়াবিলিটি অনেক কম হয় তখন আমাদের পারমিয়াবিলিটি যদি কম হয়, ঠিক আছে, যে সকল মাটিতে, সেই সকল মাটিতে কিন্তু এই ইলেকট্রিক গ্রেডিয়েন্ট পদ্ধতি প্রয়োগ করা বেশি উপযুক্ত, ঠিক আছে। কারণ কি, আমাদের যেসব মাটিতে মনে করো পারমিয়াবিলিটিটা ভালো বা বেশি, সেখানে আমরা কি করতে পারি, সেখানে কিন্তু পাম্পিংয়ের মাধ্যমে আমরা কিন্তু ওখান থেকে পানি তুলে আনতে পারি, তাই না? তাহলে ওইখানে আমরা গর্ত খুঁড়লেই ওইখানে দেখা যাচ্ছে যে বোরিং করলে ওইখানে পানি এসে জমা হবে এবং ওই পানিটা অনেক দ্রুত এসে জমা হয়, যেহেতু পারমিয়াবিলিটি অনেক ভালো। পারমিয়াবিলিটি বলতে কি বোঝায়, যে মাটির ভিতর দিয়ে পানির যে হচ্ছে যে চলনটা যদি ভালো হয় তখনই আমরা সেটাকে বলি কি, সেখানে পারমিয়াবিলিটি অনেক বেশি। তাহলে সেইখানে যদি পারমিয়াবিলিটি ভালো হয় তাহলে কি হবে, ওইখানে ওই গর্ত এসে দ্রুত জমা হবে, তাহলে আমরা দ্রুত ওটাকে তুলে ফেলতে পারবো। কিন্তু যদি এই মাটিটা নর্মালি হয় যে তোমার হচ্ছে যে কাদা মাটি, অথবা যদি হয় যে সিল্ট অ্যান্ড ক্লের সমন্বয়ে যে মাটি, অথবা এখানে বালিও থাকতে পারে, কিন্তু সেই বালিতে দেখা যাচ্ছে সেই বালিটা একটু চিকন বালি এবং সেই বালিতে কাদা এবং পলির পরিমাণটা অনেক বেশি, মেইনলি কাদার পরিমাণটা বেশি, কাদা মাটির পরিমাণটা বেশি। এমন যদি মাটি হয়, যেমন দেখো এখানে বলা আছে কি সিল্ট, কাদা মিশ্রিত সিল্ট, তারপরে সূক্ষ্ম কাদা মিশ্রিত বালি জাতীয় মাটি, এই ধরনের মাটির ক্ষেত্রে কি হয়, এই পারমিয়াবিলিটি অনেক কম হয় এবং এইখানে পারমিয়াবিলিটি কম হওয়ার কারণে এখানে পাম্পিং অ্যান্ড যে গ্র্যাভিটি যে সিস্টেমটা আছে ওই প্রসেসটা কিন্তু কাজ করে না, যার ফলে এখানে কি করতে হয়, এখানে ইলেকট্রিক গ্রেডিয়েন্টটা বেশি উপযোগী হয়। তো এখানে আসলে কি ঘটনা ঘটে থাকে, এখানে প্রথমত আমাদের কিছু মনে করো যে এখানেও তোমার হচ্ছে যে ছোট ছোট কিছু বোরিং করা লাগে, ঠিক আছে, সেই বোরিংয়ের ভিতরে কি করা হয়, কিছু ক্যাথোড দেওয়া হয়, ঠিক আছে, এবং ক্যাথোড বলতে কি যে বোরিং মতো করে ওইখানে তোমার বিদ্যুৎ চালনা করা হয়। তো সেই বিদ্যুৎ চালনা করতে গেলে কিছু কিছু জায়গায় বোরিং দেওয়া লাগে এবং কিছু কিছু জায়গায় কি করা লাগে, ওখানে আমাদের দেখা যাচ্ছে যে অ্যানোড হিসাবে আমরা নর্মালি কিছু রড ঢুকিয়ে দিই, দিয়ে উপরে ওই রডের মাথা তো কিছুটা উপরে থাকে মাটির উপরে, তো ওইখানে ইলেকট্রিসিটি চালনা করলে তখন দেখা যায় কি যে পানিটা ওই অ্যানোড থেকে ক্যাথোডের দিকে চলে যায়, ক্যাথোড তখন ওই পানিকে আকর্ষণ করে এবং অ্যানোড করে বিকর্ষণ। তাহলে ক্যাথোডের আকর্ষণের ফলে মনে করো যে পানি তো আসতেছে ওখানে, আবার তার পাশে কি হচ্ছে যে একটু দূরে যদি অ্যানোড থাকে, সেই অ্যানোড বিকর্ষণ করে ওই ক্যাথোডের দিকেই পানিটাকে পাঠিয়ে দিচ্ছে, ফাইনালি গিয়ে কি হচ্ছে, ওই কুয়ায় ওখানে পানি জমা হচ্ছে এবং সেটাকে আমরা তুলে ফেলে দিতে পারতেছি, ঠিক আছে। তাহলে একটুখানি আমরা দেখি এটার প্রসেসটা আসলে কি, একটুখানি ভালো করে পড়ে দেখি। তাহলে আমরা কি পড়লাম, যে কাদা মিশ্রিত সিল্ট এবং সূক্ষ্ম কাদা মিশ্রিত সিল্ট বালি জাতীয় মাটিতে সহজে পানি নিষ্কাশন করা যায় না, তাই ওয়েল পয়েন্ট, ঠিক আছে, ওয়েল পয়েন্ট মানে কি, যে কুয়া, ঠিক আছে, কুয়া বলতে আসলে কি বুঝতেছে, ছোট ছোট চিকন চিকন বোরিং, ধরো যে ফিল্টারযুক্ত পাইপ আমি ঢুকাই দিলাম, ঠিক আছে, এমন। তাহলে বলতেছে যে তাই ওয়েল পয়েন্ট বা ওয়েল মানে আমরা কি জানি, কূপ বা কুয়া, ঠিক আছে, সেই তার মধ্যে মাটিতে কি করা হয়, মাটিতে বিদ্যুৎ প্রবাহিত করে পানি নিষ্কাশন করা হয়, ঠিক আছে। তাহলে সেখানে বিদ্যুৎ চালনা করা হয়, চালনা করার মাধ্যমে পানি নিষ্কাশন করা হয়। তো সেটা কিভাবে করা হয়, সেটাকে নর্মালি দেখা যায় যে আমরা যে সম্পৃক্ত যে মাটি দেখি, সেই মাটিতে দেখা যায় কি যে দুইটা ইলেকট্রোড স্থাপন করা হয়। সম্পৃক্ত মাটি বলতে আসলে কি বোঝায়, যে আমাদের এই ধরো যে মাটির গ্রাউন্ড লেভেল, এটা কি গ্রাউন্ড লেভেল, তো গ্রাউন্ড লেভেলের কিছুটা নিচেই কোনো একটা জায়গায় কি থাকে, এখানে ওয়াটার টেবিল থাকে। তাহলে এই ওয়াটার টেবিলের নিচের যে মাটি, এই মাটিটা কি হয়, এই মাটিটা অবশ্যই সম্পৃক্ত মাটি, তাই না? এখানে কি হবে, সম্পৃক্ত মাটি থাকবে। তো সেই সম্পৃক্ত মাটিতে কি করা হয়, দুইটি ইলেকট্রোড স্থাপন করে সরাসরি বিদ্যুৎ প্রবাহিত করা হয়, ফলে মাটিতে ধারণকৃত পানি ধনাত্মক ইলেকট্রোড হতে ঋণাত্মক ইলেকট্রোডের দিকে, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে চলে যায়, ঠিক আছে। ধনাত্মক ইলেকট্রোডকে কি বলে, আমরা এগুলো কিন্তু এসএসসিতে কেমিস্ট্রিতে আমরা পড়ে এসেছি, তাই না?
বা ফিজিক্সেও এগুলো মোটামুটি পড়ে এসেছি, সেটা কি ধনাত্মক ইলেকট্রোরড মানে কি, যে ইলেকট্রোরডের ভিতর দিয়ে পজিটিভ বিদ্যুৎ যাচ্ছে, ঠিক আছে, সেটাকে কি বলে ধনাত্মক ইলেকট্রোরড, আর যেটা দিয়ে নেগেটিভ যাচ্ছে সেটাকে কি বলে নেগেটিভ ইলেকট্রোরড, ঠিক আছে। তাহলে সেই ধনাত্মক ইলেকট্রোরডকে আমরা বলবো অ্যানোড এবং ঋণাত্মক ইলেকট্রোরডকে বলবো কি ক্যাথোড। তাহলে এই ধনাত্মক কি করে, পানিকে বিকর্ষণ করে, আর ঋণাত্মক কি করে, আকর্ষণ করে। তার মানে কি, যে ধনাত্মক পানিকে আরো দূরে পাঠিয়ে দেয় বিকর্ষণ করে, অর্থাৎ কি যে তাড়িয়ে দেয়, আর ঋণাত্মক কি করে, সেটাকে আকর্ষণ করে। তাহলে আকর্ষণ করে তার কাছে নিয়ে আসবে, অর্থাৎ অ্যানোড কি করে, অ্যানোড করবে বিকর্ষণ এবং ক্যাথোড করবে আকর্ষণ। তাহলে অ্যানোড অ্যানোড থেকে, এটা থাকে না এখানে, কি হবে, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে প্রবাহিত হবে, ঠিক আছে। তাহলে এই ক্যাথোডে ওয়েল তৈরি করে, অর্থাৎ কি ওই ক্যাথোড যেখানে থাকবে ওখানে কূপ তৈরি করতে হবে, তাই না, অর্থাৎ আগে থেকে কূপ তৈরি করে ওখানে ক্যাথোডটা দেওয়া হয়, ঠিক আছে। তাহলে ওই যে ক্যাথোডে ওয়েল তৈরি করে পানি জমা করা হয়, অর্থাৎ ওইখানে পানি জমা হবে যদি কুয়া তৈরি করা থাকে, ঠিক আছে, বা কূপ তৈরি করা থাকে। পরে পাম্পের সাহায্যে ওই পানিটা নিষ্কাশন করা হয়, ফলে মাটির আয়তন হ্রাস পেয়ে মাটি দৃঢ় হয়, ঠিক আছে। কারণ এখান থেকে কি হবে, পানিটা আমরা তুলে ফেলতেছি, পানি তুলে ফেললে কি হবে, ওখানে আয়তন কমে যাবে, আয়তন কমে গেলেই তো ওটা কম্প্যাক্ট হয়ে যাবে, তাই না, নিজের ভারেই নিজে কিন্তু অনেকটা কম্প্যাক্ট হয়ে যাবে। সেই কম্প্যাক্ট হয়ে গিয়ে কি হবে, এখানে মাটির ভার বহন ক্ষমতা বৃদ্ধি পেয়ে যাবে। এবং এই যে প্রসেসটা বললাম ইলেকট্রিক গ্রেডিয়েন্ট প্রসেস, এই প্রসেসটার আরেকটা নাম আছে, সেটা কি ইলেকট্রো অসমোসিস, ইলেকট্রো অসমোসিস, ঠিক আছে। তাহলে এটাকে কিন্তু ইলেকট্রো অসমোসিসও বলা হয়, ঠিক আছে। অসমোসিস মানে কি, অসমোসিস মানে কিন্তু যে কোনো জায়গা থেকে পানিটাকে বের করে নিয়ে আসা, আর্দ্রতাকে বের করে নিয়ে আসা। আমরা অসমোসিস প্রসেস পড়েছি না, অসমোসিস, রিভার্স অসমোসিস, আলুর ভিতরে ওই যে পানি দিয়ে বাইরে লবণ পানি দিলে তখন কি হয়, আলুর ভিতরের পানিটা বের হয়ে চলে আসে। এমন আমরা কি বলা চলে, এমন কিছু টেস্ট কেমিস্ট্রি ল্যাবে কিন্তু আমরা করেছি, তাই না। যারা করেনি তারা একটুখানি ইউটিউবে এই ধরনের একটা ভিডিও দেখে নিতে পারি, ঠিক আছে। তাহলে এই অসমোসিস প্রক্রিয়ায় কি হলো, এখান থেকে পানিটা বের করে নিয়ে আসা হলো, ঠিক আছে। তো এইটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে দেখতে যাই, তাহলে আমরা দেখতে পারি যে চিত্রটা কেমন হয়। চিত্রটা আসলে এমন হয়। তো এই চিত্রটাই কি হচ্ছে, দেখো একটুখানি চিত্রটার দিকে তাকাইলেই তোমরা বুঝতে পারবা যে এখানে যে পাম্প আছে, ঠিক আছে, এখানে পাম্প থাকলে কোনো সমস্যা নাই। প্রথমত আমি কি করলাম, কিছু কুয়া তৈরি করলাম, সেই কুয়ার ভিতরে কি ঢুকালাম, কুয়ার ভিতরে আমরা ক্যাথোড ঢুকালাম। তাহলে এখানে কি, এটা হচ্ছে যে ক্যাথোড, এই যে মাইনাস, তোমরা এই মাইনাসটা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে মাইনাস, ঠিক আছে। মাইনাস মানে এখানে কি বোঝাচ্ছে, যে এখানে নেগেটিভ নেগেটিভ যে মনে করো যে ইলেকট্রোরড, তাহলে নেগেটিভ ইলেকট্রোরড মানে কি, সেটাকে ক্যাথোড বলে। তাহলে এখানে একটা ক্যাথোড দিছে, ঠিক আছে, এখানে একটা ক্যাথোড দিছে, তারপরে কি করছে, মাঝে গিয়ে অ্যানোড দিয়ে দিছে, ঠিক আছে। তো এই যে ডটেড লাইনটা, এই ডটেড লাইন বলতে এখানে কি বোঝাচ্ছে, এখানে ওয়াটার টেবিল, এটা এই যে বলা আছে দেখো অরিজিনাল ওয়াটার টেবিল। তাহলে ওয়াটার টেবিলের নিচে গিয়ে কিন্তু এটা হয়, ঠিক আছে। ওয়াটার টেবিলের উপরে তো আর এটা হবে না, তাই না। পানি যেখানে থাকবে সেখানেই তো গিয়ে এই প্রসেসটা আমরা কাজে লাগাইতে পারবো। পানি না থাকলে কি লাগাইতে পারবো, তাহলে পানি আমাদের লাগবে। তাহলে এই হচ্ছে যে আমাদের প্রথমত এখানে থাকবে ক্যাথোড, এই মনে করো যে অ্যানোড। তাহলে অ্যানোড কি করবে, অ্যানোড বিকর্ষণ করবে, ঠিক আছে, তার মানে এ বিকর্ষণ করবে, আর ক্যাথোড কি করবে, আকর্ষণ করবে। তাহলে এইখানে যদি আমি একটা কুয়া তৈরি করে রাখি এমন, তাহলে কুয়ার ভিতরে কি হবে, এই কুয়ার ভিতরে কিন্তু এইভাবে পানি জমা হবে। তাহলে কুয়ার ভিতরে পানি জমা হবে, এখানেও দেখো যে একটা অ্যানোড আছে, এই অ্যানোড কি করতেছে, এই এখানকার পানিকে তাড়িয়ে দিচ্ছে কার দিকে, ক্যাথোডের দিকে, ঠিক আছে। তাহলে এই ক্যাথোডে গিয়ে কি হবে, এখানে কুয়া থাকলে এখানে পানি জমা হবে। অর্থাৎ ওই যে এখন ভেদ্যতা কম ছিল, ভেদ্যতা কম থাকার কারণে এখানে পানি একা একা ভালোভাবে যাইতে পারতেছিল না, যার কারণে এখানে ইলেকট্রো অসমোসিসের মাধ্যমে কি করা হচ্ছে, এই পানিকে আরো মনে করো যে এক ধরনের ওই কুয়া পর্যন্ত যাইতে আর এক ধরনের একটা সহযোগিতা করা হচ্ছে, বা এই যে কুয়ার ভিতরে পানিটা জোর করে নিয়ে আসা হচ্ছে। তো জোর করে নিয়ে এসে এখানে কি করা হচ্ছে, পানিকে জমা করা হচ্ছে, এবং এইখান থেকে পাম্পের মাধ্যমে, এই যে দেখো যে পাম্প লেখা আছে, এই যে এই পাম্পের মাধ্যমে কি করা হচ্ছে, এইখান থেকে পানি তুলে ফেলা হচ্ছে। তো এই যে ইলেকট্রোরডগুলো, এই ইলেকট্রোরডগুলো কিন্তু মোটামুটি এই যে এখানে যে ওয়াটার গ্রেডিয়েন্ট আছে, সেই ওয়াটার গ্রেডিয়েন্টের নিচেই দেওয়া হয়, আর এটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে আরো বেশি গভীর করে দেওয়া হয়, ঠিক আছে। তাহলে আমাদের এইখানে এই যে দেখো যে, আচ্ছা আমি যদি একটুখানি এই অ্যানোডের লেভেল, অ্যানোড কোন পর্যন্ত আছে দেখো তো, অ্যানোড এখানে আছে কিন্তু এই পর্যন্ত, ঠিক আছে। তো অ্যানোডের সাইডে দেখো যে ক্যাথোড কিন্তু বেশি গভীরতায় আছে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যানোড থেকে ক্যাথোড কিন্তু একটু বেশি গভীরতায় থাকে। তো সেইটা সম্পর্কে দেখো যে এখানে বলা আছে। তো এখানে কি বলা আছে একটুখানি যদি আমরা দেখার চেষ্টা করি, তাহলে আমরা বলতে পারি যে ক্যাথোড হিসেবে ব্যবহৃত ছিদ্রযুক্ত পাইপগুলো, অর্থাৎ এখানে যে ছিদ্রযুক্ত যে পাইপ ঢোকানো হয়েছে,
সেই পাইপটা ধরো যে লোহার ছিদ্রযুক্ত পাইপ ঢুকানো হয়েছে, তাহলে লোহার ছিদ্রযুক্ত পাইপ ঢুকানোর পর এখানে যদি আমরা একটা মানে মনে করো যে ইলেকট্রিসিটির একটা লাইন, অর্থাৎ আমরা যেটাকে গ্রামে সহজ ভাষায় বলি কি কারেন্টের লাইন, তাই না? তো সেইটা যদি এখানে অ্যাড করে দিই, ঠিক আছে, অর্থাৎ ওটাতে পেঁচিয়ে দিই, তাহলে তখন কি হবে, ওই ছিদ্রযুক্ত পাইপগুলো খননের ঢাল শুরুর বিন্দু থেকে 4 থেকে 5 মিটার দূরে স্থাপন করতে হবে। তাহলে এটা কি হবে, 4 থেকে 5 মিটার দূরে থাকবে। আর অ্যানোড হিসেবে ব্যবহৃত স্টিল রডকে খননের ঢালের এর কাছাকাছি স্থাপন করতে হবে। অর্থাৎ কি, এই যে এইখানে যে আমাদের যে অ্যানোডটা, অর্থাৎ এই যে পজিটিভ, ঠিক আছে, এইটাকে এই যে খনন ঢাল, ঠিক আছে, অর্থাৎ এই যে এই ঢাল বলতে এটাই বোঝাচ্ছে ওয়াটার টেবিল যেটা, তাহলে এই ঢালের মোটামুটি কাছাকাছি স্থাপন করতে হবে এবং এটাকে 4-5 মিটার দূরে স্থাপন করতে হবে। তাহলে এইটা থেকে এটা 4-5 মিটার দূরে থাকবে, এটা মেইনলি কথা। এরপরে কি বলা আছে দেখো, প্রতি কূপের জন্য প্রায় 20 থেকে 30 অ্যাম্পিয়ার কারেন্ট প্রয়োজন হয়। এই যে প্রত্যেকটা কুয়ার জন্য কারেন্ট লাগে 20 থেকে 30 অ্যাম্পিয়ার এবং সেখানে ভোল্টেজ লাগে 40 থেকে 180, ঠিক আছে, অর্থাৎ 40 থেকে 180 ভোল্টের একটা ভোল্ট কি বলা যায় সম্পন্ন এবং 20 থেকে 30 অ্যাম্পিয়ার সম্পন্ন একটা কারেন্ট এখানে প্রয়োজন হয়। তারপরে বলতেছে যে প্রতি ঘনমিটার পানি নিষ্কাশন করতে 0.5 থেকে 10 ওয়াট আওয়ার, ঠিক আছে, 10 ওয়াট আওয়ার এমন ধরনের শক্তি অপচয় হয়, ঠিক আছে। এই ওয়াট আওয়ার এককটা আমরা কি যখন ওই যে বিদ্যুৎ বিলের অঙ্ক করেছি বেসিক ইলেকট্রিসিটিতে, তখন আমরা কি বুঝতে পেরেছি না কিলো ওয়াট আওয়ার, তো সেই 0.5 থেকে 10 ওয়াট আওয়ারের মোটামুটি একটা শক্তি ওখানে অপচয় হয়, এটা হবে শক্তি অপচয় হয়। এবং বলতেছে যে কম ভেদ্যতার সহগ বিশিষ্ট সংশক্তি মাটিতে, এখানে মাটির হবে না, বলতেছে যে কম ভেদ্যতা সহগ বিশিষ্ট যে সংশক্তি মাটি, অর্থাৎ কম ভেদ্যতা সম্পন্ন যে কোহেসিভ সয়েল, অর্থাৎ কোহেসিভ কখন বলবে, যখন সিল্ট অ্যান্ড কেলে থাকবে। তো আমরা যে প্রথম 3টা প্রকার মাটি পড়েছিলাম তার ভিতরে কি ছিল, সিল্ট, কাদা মিশ্রিত সিল্ট এবং কাদা মিশ্রিত যে চিকন বালি, ঠিক আছে। তাহলে সেই ধরনের মাটিতে, অর্থাৎ সেখানে সব জায়গায় কিন্তু কোহেসিভের পরিমাণটা ছিল, ঠিক আছে, কোহেসিভ সয়েলের পরিমাণটা ছিল। কোহেসিভ মানে কি, সিল্ট অ্যান্ড কেলে, তো সেটা দেখো যে সব জায়গায় ছিল। তাহলে সেই ধরনের মাটিতে এই পদ্ধতি ব্যবহার করে মাটি দৃঢ়ীকরণ করা হয়, বা এই ধরনের মাটির জন্য এটা বেশি উপযোগী। সংশক্তি মাটির শেয়ার এক্সটেন্ট বৃদ্ধিতে ফলদায়ক, ঠিক আছে। তো আমরা ফাইনালি তাহলে কি বুঝলাম, যে সংশক্তি প্রবণ যে মৃত্তিকা আছে সেই মৃত্তিকার ক্ষেত্রেই এইটা কাজ করে থাকে বেশি ভালো। তো আমাদের ইলেকট্রোঅসমোসিস প্রসেস বা ইলেকট্রিক গ্রেডিয়েন্ট পদ্ধতি বা সিস্টেম যদি আমাদের কখনো পরীক্ষায় আসে, তাহলে আশা করা যায় এই চিত্রটা দেওয়ার মাধ্যমে এবং কিছু কথা এখানেই যা লেখা আছে এইগুলোই তোমার মতো করে একবার পড়ে নিয়ে তোমার মতো করে যদি তুমি সুন্দর করে লিখতে পারো নিজের ভাষায়, তাহলে দেখা যাচ্ছে সেখানে একটা ভালো মার্কস আমরা ক্যারি করতে পারবো, সে আশাটা রাখতে পারি। তো আশা করি তোমরা এই ক্লাসটা বুঝেছো। তো এই ক্লাস এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।